thegoppo.com বেঙ্গলি অডিও স্টোরির গল্প এখন শুনুন স্পটিফাই ও জিও সাভানে। আজকের গল্পে আছে সাসপেন্স, বিজ্ঞান, অলৌকিক ক্ষমতা ও টান টান উত্তেজনা। নমস্কার, আমি তাপস। আজ একটা নালিশ রয়েছে আপনাদের কাছে। আপনারা গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের মুখে হাসি ফোটাতে যথেষ্ট। আজকের এই কাহিনী সত্যজিৎ রায়ের সৃষ্ট অসামান্য চরিত্র প্রফেসর শঙ্কুর অনুকরণে একটি চরিত্র প্রফেসর শঙ্খ। কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণভাবে কাল্পনিক। বাস্তবের কোনো চরিত্র বা ঘটনার সাথে এই কাহিনীর কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণভাবে কাকতালীয়। প্রফেসর শঙ্খ কি এমন বিপদের সম্মুখীন হয়েছিলেন যার কারণে তার প্রাণ নিয়ে সংশয় হয়েছিল? তিনি কি পারবেন তার এই বিপদ থেকে বিজ্ঞান ও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিপদ মুক্ত হতে? জানতে হলে শুনুন thegoppo.com বেঙ্গলি অডিও স্টোরি আজকের নিবেদন লেখক সায়ন রুদ্রের লেখা প্রফেসর শঙ্খ ও কর্ণ আতঙ্ক। লেখক সায়ন রুদ্রের জন্ম 18 জুলাই 1992। বেসরকারি সংস্থায় কর্মরত। রহস্য রোমাঞ্চ লেখক হিসেবে বিশেষভাবে জনপ্রিয়। তার লেখা মণিকাঞ্চনা ও কামনার ফাঁদে গল্প দুটি আমাদের চ্যানেলে প্রকাশ পায়, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। কিশোরদের জন্য তার লেখা গল্পের বই ভয়ের আড়ালে, ভ্যাম্পায়ারের আগমন, পোড়ো মন্দিরের রহস্য, ভয় ও ভূত পাঠক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। Any digital copy of this content leading to piracy is a crime. দয়া করে কেউ এই গল্পের কোনো অংশ নিজেদের ক্ষেত্রে ব্যবহার করবেন না। তাহলে চলুন গল্প শুরু করা যাক। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্খ এই নামটার সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও তিনি জনপ্রিয় হয়ে আছেন তার কিছু বিখ্যাত আবিষ্কারের জন্য। তার কিছু অসামান্য আবিষ্কার বর্তমান জীবনের নানা জনকল্যাণকর কাজে ব্যবহৃত হচ্ছে। তবে তিনি শুধু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন সৎ, নির্ভীক, পরোপকারী এবং একজন সমাজসেবক। তিনি একজন দেশপ্রেমিকও ছিলেন। তার বুদ্ধি, সাহস আর কর্মদক্ষতার জন্য তিনি দেশকে নানা সময় নানা বিপদের হাত থেকে রক্ষাও করেছেন। ইউএফওর ঘটনাটা তারই একটা দৃষ্টান্ত। তবে তিনি আরও কিছু ক্ষেত্রে দেশকে এবং দেশের মানুষকে ভয়ানক বিপদের হাত থেকে রক্ষা করেছেন। আজ সেই রকমই একটা ঘটনার কথাই গল্পাকারে তুলে ধরার চেষ্টা করলাম। প্রফেসর শঙ্খ তখন তার প্রাতঃভ্রমণ সেরে সবে গিরিডির বাড়িতে এসেছেন। এমন সময় তার বাড়িতে এসে হাজির অবিনাশবাবু। খবরটা শুনেছেন মশাই? পাশে থাকা চেয়ারটায় বসে শঙ্খবাবুকে কথাটা বললেন অবিনাশবাবু। কোন খবরের কথা বলছেন আপনি? একটু অবাক হয়ে কথাটা অবিনাশবাবুকে বললেন শঙ্খবাবু। এমন কি জরুরি খবর থাকতে পারে যার কারণে এত সকালবেলা তার বাড়িতে আগমন ঘটেছে অবিনাশবাবু? মনে মনে কথাটা ভাবলেন তিনি। আরে ওই যে বাঁদরের ব্যাপারটা মশাই। বাঁদর? শঙ্খবাবু বেশ একটু অবাকই হলেন। আরে ওই যে বাঁদরের ঘটনাটা কাল দুপুরবেলা ঘটেছে, খবরের কাগজে তো বেরিয়েছে, পড়েননি নিশ্চয়ই? বলার ভাবটা এমন যেন কোনো বড় পণ্ডিত এখন বসে আছে শঙ্খবাবুর সামনে। তবে আজ সকালের খবরের কাগজটা না পড়ার কারণে শঙ্খবাবু সত্যিই ব্যাপারটা সম্পর্কে কিছুই জানেন না। আর যেটা জানেন না সেটা জেনে নেওয়াতে কোনো ক্ষতি নেই। তাই তিনি অবিনাশবাবুর কাছে ব্যাপারটা সম্পর্কে জানতে চাইলেন। কি আর বলবো মশাই, বাঁদর বলছে বটে কাগজে, কিন্তু বাঁদর তো নয়, সাক্ষাৎ দৈত্য। নইলে অমন কাজ কেউ করতে পারে? অবিনাশবাবু এমনভাবে কথাটা বলা শুরু করলেন যেন তিনি সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন। কান ছিঁড়ে নিয়েছে, বুঝলেন মশাই? মানুষের আস্ত কান ছিঁড়ে নিয়েছে ওই রাক্ষসে বানরগুলো। বা, কান ছিঁড়ে নিয়েছে? অবিনাশবাবুর কথাটা বেশ আশ্চর্যই লাগলো শঙ্খবাবুর কাছে। তবে আর কি বলছি মশাই, বললেন অবিনাশবাবু। তখন দুপুরবেলা মধ্যপ্রদেশের একটা জনবহুল রাস্তা,
জায়গাটার নাম কি যেন ছিল, এখন মনে পড়ছে না। তা যা হোক, হঠাৎ করে যেই রাস্তায় এসে উপস্থিত হলো ভয়ঙ্কর দৈত্যাকৃতি 5টা বানর। তাদের প্রত্যেকের চেহারা একজন মানুষের সমান, পেছনে লম্বা লেজ, সবাই তারা উড়তেও পারে। কোথা থেকে যে তারা এসেছিল সে কথা কেউ জানেন। শঙ্করবাবু বুঝতে পারলেন অবিনাশবাবু হয়তো শিম্পাঞ্জি জাতীয় কোনো প্রাণীর কথা বলছেন। তবে তিনি অবিনাশবাবুকে কিছু না বলে চুপ করে তার কথা শুনতে লাগলেন। হঠাৎ কথা নেই বার্তা নেই সেই বানরগুলো রাস্তার পথচারীদের কান ছিঁড়তে লাগলো। তাদের হাতের এক টানে মানুষের শরীর থেকে কান ছিঁড়ে আসতে লাগলো তাদের হাতে। মোট 8 জন মানুষের কান ছিঁড়ে নিয়েছিল তারা। যন্ত্রণায় চিৎকার করে মানুষেরা বসে পড়েছিল রাস্তায়। কেউ তো গুরুতর রকমের জখম হয়েছিল, তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো বাঁদরগুলো কিন্তু সব মানুষের একটা কানই ছিঁড়েছিল, কোনো মানুষের 2টো কান তারা ছেড়ে। মোট 8 জন মানুষের কান ছেঁড়া হয়ে গেলে তারা হঠাৎ করেই চলে গিয়েছিল দূরের আকাশের দিকে। কোথায় যে চলে গেল তারা, সে ঠিকানা কেউই জানতে পারল না। অবিনাশবাবু চুপ করলেন। শঙ্করবাবুর মনে পড়ে গেল আগের দিন সকালবেলাতেই নকুলবাবুর বলা সেই কথাটার কথা। নকুলবাবু অর্থাৎ সেই ব্যক্তি যিনি হঠাৎ হঠাৎ করেই তার চোখের সামনে অতীত বা ভবিষ্যতের নানা দৃশ্য দেখতে পান। সেই নকুলবাবুই কাল সকালবেলা এসে তাকে বলেছিলেন যে 3 জন লোক হাসপাতালের বেডে শুয়ে আছে, আর অদ্ভুতভাবেই 3 জন লোকের একটা করে কান সম্পূর্ণভাবে কাটা, আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে। নকুলবাবুর হঠাৎ এরকম দৃশ্য দেখার তাৎপর্য তখন শঙ্কুবাবু বুঝতে না পারলেও এখন ব্যাপারটা বুঝতে পারলেন। কি অদ্ভুত ব্যাপার বলুন তো মশাই। হ্যাঁ, বললেন অবিনাশবাবু। সত্যি অদ্ভুত ব্যাপারই বটে। ওই বিশেষ প্রজাতির বাঁদরগুলো যে কোথা থেকে এসেছিল, আর ওরা কেনই বা এরকম ভাবে মানুষের কান ছিঁড়ে নিচ্ছে, সেটা বড়ই রহস্যের। এই দেখুন না, খবরের কাগজটা আমি আমার সাথেই এনেছি। হাতের খবরের কাগজটা শঙ্করবাবুর দিকে বাড়িয়ে দিলেন অবিনাশবাবু। অবিনাশবাবু যেন তার মনের কথা বুঝতে পেরেছেন। মনে মনে এই কথাটাই ভাবলেন শঙ্করবাবু। আসলে তিনিও চাইছিলেন এই ব্যাপারে বিস্তারিত জানতে। আসলে খুনে বানরগুলো কেন তাদের এরকম তাণ্ডবলীলা চালাচ্ছে, সেটা ঘটনাটা সম্পর্কে বিস্তারিতভাবে না জানলে বোঝা যাবে না। অবিনাশ সেখানকার থানার বড়বাবু প্রিয়তোষবাবু তার বিশেষ পরিচিত। একবার তার সঙ্গে দেখা করে এ ব্যাপারে তার সঙ্গে কথা বললে কেমন হয়, কিন্তু তার জন্য তো এখন আবার তাকে মধ্যপ্রদেশ যেতে হবে। দেখুন শঙ্খবাবু, আমাদের স্পেশাল টিম অনুসন্ধান চালাচ্ছে যে ওই বিশেষ প্রাণীগুলোকে কিভাবে খুঁজে পাওয়া যায়। কথাটা বললেন থানার বড়বাবু প্রিয়তোষ ভট্টাচার্য। প্রিয়তোষবাবুর সঙ্গে এখন কথা বলছেন শঙ্করবাবু। তার পাশে এখন বসে আছে তাঁরই আবিষ্কৃত রোবো। ইতিমধ্যে রোবোকে শঙ্করবাবু আরো উন্নত মানের করেছেন, যার কারণে এখন তাকে দেখতে ঠিক মানুষেরই মতন, আর এখন তার মধ্যে বেশ কিছু বিশেষ ক্ষমতাও আছে। যে করেই হোক ওই খুনে প্রাণীদের আমাদের খুঁজে বের করতেই হবে, বললেন শঙ্করবাবু। হয়তো হতে পারে তারা কোনো ভিন গ্রহের প্রাণী, অন্য গ্রহ থেকে এসে পড়েছে এখানে। তাদের যদি খুঁজে না বের করা যায়, তবে পরবর্তীকালে ওরা অন্য কোনো জায়গায় আবার আক্রমণ করতে পারে, আর পরের বার ওদের আক্রমণ হতে পারে আরো মারাত্মক রকমের। হ্যাঁ, আমাদের তরফ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, মনে যদি কিছু না করেন। একটু ইতস্তত ভাব করে কথাটা প্রিয়তোষবাবুকে বললেন শঙ্করবাবু। আচ্ছা, আপনারা তো ওই এলাকায় ইনভেস্টিগেশন করেছেন, ওখানে কি ওই বিশেষ প্রাণীর কোনো ফেলে যাওয়া চিহ্ন বা শরীরের কোনো অংশ পেয়েছিলেন? যদি সেরকম কিছু থেকে থাকে, তবে আমার তৈরি এই রঘু
ওর বিশেষ একটা ক্ষমতা আছে। ও যে কোনো মানুষ বা প্রাণীর শরীরের কোনো অংশে বা কোনো ব্যবহৃত জিনিস পেলে সেটা পর্যবেক্ষণ করে বলে দিতে পারে সে মানুষ বা প্রাণীটি বর্তমানে কোথায় আছে। হ্যাঁ, ওই জায়গায় ইনভেস্টিগেশন করে ওই প্রাণীটার গায়ের কিছু লোম পাওয়া গেছে। বললেন প্রিয়তোষ বাবু। সেরকম যদি হয় তবে আপনি আমাদের খুবই উপকার করবেন। একটা ঘন গভীর জঙ্গলের মাটির নিচে একটা ঘর। ঘরটা আকার আয়তনে বেশ বড়ই। ঘরে একটা অদ্ভুত ভুতুড়ে রকমের আলো জ্বলছে, যার কারণে ঘরটা আলো আধারিতে ছেয়ে আছে। তবে ঘর না বলে এটাকে একটা ল্যাবরেটরি বলাই বোধহয় ঠিক হবে, কারণ ঘরের মধ্যে গবেষণার নানা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে গবেষণার নানা জিনিসপত্র নিয়ে কাজ করছে। মানুষটাকে দেখতে অদ্ভুত ধরনের। উচ্চতা 5 ফুট 7 বা 8 ইঞ্চি হবে। বয়স 30-এর মধ্যেই। মাথায় টাক। তবে মানুষটার শরীরে যে বৈশিষ্ট্যটা সবচেয়ে অদ্ভুত ধরনের সেটা হলো তার দুটো কানের একটাও নেই। যেন জন্ম থেকেই তার কানের কোনো অংশই তৈরি হয়নি। লোকটা যেখানে দাঁড়িয়ে কাজ করছে সেখানে টেবিলের উপরই অনেকগুলো কাটা কান পড়ে আছে। কেমন লাগে যদি কারোর কানই না থাকে? হ্যাঁ, নিজেই কথাটা বলে হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল লোকটা। এবার তোরা বোঝ যে কারোর শরীরে কান না থাকলে কেমন লাগে। হাসি থামিয়ে আবার নিজেকে উদ্দেশ্য করেই কথাটা বলে উঠল সেই ব্যক্তি। আর আমার তো জন্ম থেকেই দুটো কান নেই, এতে আমার কি দোষ ছিল? এই জন্য তোরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতিস, বিদ্রুপ করতিস। আমি সব শুনতে পেতাম না, কানই তো ছিল না, শুনবো কিভাবে? সব বুঝতে পারতাম। কথা বলতে বলতে হঠাৎ করে কেমন যেন দুঃখিত হয়ে গেল সে। তারপর আবার নিজেকে সামলে নিয়ে বলল, তবে আমি বিজ্ঞানী হিরণময় বোস, গোটা বিশ্বে আলোড়ন তৈরি করব আমার শ্রেষ্ঠ আবিষ্কারের দ্বারা। আর এই আবিষ্কার হবে তোদেরই কান দিয়ে। হ্যাঁ, মানুষেরই কাটা কান দিয়ে হবে আমার অভিনব আবিষ্কার। আবার অদ্ভুতভাবে হেসে উঠল হিরণময়। কিন্তু তৎক্ষণাৎ টেবিলের উপর থাকা একটা ছোট গোলকের উপর তার চোখ পড়ল। অবাক হয়ে সে বলল, এ কি, পুলিশ এই জঙ্গলে এলো কেন? পুলিশ এখানকার সন্ধান পেল কিভাবে? শুধু পুলিশ নয়, আরো তো অনেকে আছে দেখছি। তবে চিন্তা কিসের, আমার সেনারা তো আছে। যাও আমার বিশ্বস্ত সেনারা, ওদের একটু জব্দ করে দিয়ে আসো তো দেখি। শেষের কথাটা হিরণময় বলল ঘরের কোণে একটা উঁচু সিমেন্টের ঢিবির ওপর বসে থাকা 5টা বিরাট আকৃতির বাঁদরের মতন দেখতে অদ্ভুত সেই জন্তুদের উদ্দেশ্যে। জঙ্গলের ভেতরে তখন ঢুকেছেন শঙ্কুবাবু, প্রিয়তোষবাবু, রোবো আর 2 জন কনস্টেবল। সেই বাঁদরের গায়ে লোম দেখে রোবো বলেছে যে সেই বাঁদরগুলো এখন এই জঙ্গলেরই কোথাও আছে, কিন্তু কোনো বিশেষ কারণবশত জঙ্গলের মধ্যে বাঁদরগুলো থাকলেও ঠিক কোন জায়গাতে যে তারা আছে সেটা সে বলতে পারেনি। তাই জঙ্গলের মধ্যেই তাদের খুঁজে চলেছে প্রিয়তোষবাবুর দল। এখন যে কজন তল্লাশিতে উপস্থিত রয়েছে তাদের প্রত্যেকের মাথাতেই একটা করে লোহার হেলমেট রয়েছে, আর তার দ্বারা গার্ড করা আছে তাদের কান। কারণ তারা জানে সেই বাঁদরগুলোর খোঁজ পাওয়া গেলে তাদের প্রথম টার্গেট হবে মানুষের কান। শঙ্খবাবু, আপনার জন্যই আমরা হয়তো এই অভিযানে সফল হতে পারবো। শঙ্খবাবুকে বললেন প্রিয়তোষবাবু, আশা করি আমাদের বিপদে আপনি আপনার ওই অ্যানাহিলিন পিস্তলটা অবশ্যই কাজে লাগাবেন। আমি আশা করব অ্যানাহিলিন পিস্তলের প্রয়োজন আপনাদের পড়বে না। প্রিয়তোষবাবুকে বললেন শঙ্খবাবু, কারণ এই জন্তুগুলোকে জীবিত অবস্থায় বন্দী করার খুবই প্রয়োজন। ওদের সম্পর্কে একটা বিশেষ পর্যবেক্ষণ না করতে পারলে। ওদের কথার মাঝেই হঠাৎ করে ওদের ওপর অতর্কিতে আক্রমণ করে বসল
সেই বীভৎস আকৃতির কালো লোমশ প্রাণীগুলো। ওরা সেই আক্রমণের জন্য তৈরি থাকার কারণে আর সকলের মাথাতেই লোহার হেলমেট থাকার কারণে প্রাণীগুলো কারোরই কোনো ক্ষতি করতে পারল না। মাটিতে পড়ে গিয়ে অদ্ভুত রকম একটা তীক্ষ্ণ গর্জন করে প্রাণীগুলো আবার তাদের উপর আক্রমণ করতে উদ্যত হল। তবে এবার তাদের লক্ষ্য কান নয়, সম্ভবত চোখ। তারা আক্রমণ করার আগেই রোবো হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল একটা প্রাণীর ওপর। প্রিয়তোষবাবু পকেট থেকে রিভলভার বার করে গুলি চালালেন একটা প্রাণীকে লক্ষ্য করে। একবার নয়, দুবার। কিন্তু সেই গুলিতে প্রাণীটার কিছুই হলো না বলে মনে হলো। সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই সেই প্রাণী ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। বিপদ বুঝতে পেরে প্রিয়তোষবাবু এক পা করে পেছোতে লাগলেন। অন্যদিকে দুজন কনস্টেবল তখন একটা জালের সাহায্যে বন্দি করেছে একটা প্রাণীকে। কিন্তু অন্য একটা প্রাণী পেছন দিক থেকে এসে হঠাৎ করে তার ধারালো নখে আঁচড়ে রক্ত বার করে দিল একজন কনস্টেবলের। অন্য একজন কনস্টেবলকেও সে আঁচড়াতে যাচ্ছিল। ঠিক তখনই উপায়ন্তর না দেখে প্রফেসর শঙ্কর তার অ্যানাহেলিন পিস্তলটা প্রয়োগ করলেন জন্তুটার উপরে। তার ট্রিগারটা টিপে দিতেই নিমেষের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল জন্তুটা। অন্য একটা জন্তু তখন শঙ্খবাবুকে আক্রমণ করতে আসছিল, তার উপরেও তিনি প্রয়োগ করলেন তার অ্যানাহেলিন পিস্তল। আর ঠিক তখনই এক ভয়াবহ চিৎকার শুনে শঙ্খবাবু পেছনে তাকিয়ে দেখেন প্রিয়তোষবাবু মাটিতে পড়ে গেছেন, আর তার সামনেই দাঁড়িয়ে আছে সেই ভয়াবহ জন্তুটা, যেন তাকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। শঙ্খবাবু তাকেও নিশ্চিহ্ন করে দিলেন তার অ্যানাহেলিন পিস্তলের সাহায্যে। অন্যদিকে রোবো তখন সেই ভয়ানক জন্তুটিকে একরকম পরাস্তই করে ফেলেছে। জন্তুটাকে মাটিতে ফেলে তার বুকের ওপর উঠে বসেছে রোবো। ঠিক তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। এক ভয়ানক আওয়াজ করে জাল ছিঁড়ে বেরিয়ে পড়ল সেই বন্দি জন্তুটা। তার আওয়াজে হঠাৎ করে ঘাবড়ে যাওয়াতে শঙ্খবাবুর অ্যানাহেলিন পিস্তলটা হাত থেকে খানিকটা দূরে মাটিতে গিয়ে পড়ল। জন্তুটা শঙ্খবাবুর উপর আক্রমণ করার উদ্দেশ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করল। ঘটনার আকস্মিকতায় শঙ্খবাবু এতটাই ঘাবড়ে গেলেন যে পিস্তলটা মাটি থেকে তুলবেন সেটাও তার মনে থাকলো না। আর ঠিক তখনই তাকে সাহায্য করলো রোবো। সেই জন্তুটাকে পেছন দিক থেকে সে আক্রমণ করলো। আর ঠিক তখনই রোবো যে জন্তুটাকে এতক্ষণ পরাস্ত করে রেখেছিল সেও হঠাৎ আক্রমণ করে বসলো রোবোকে। একসাথে দুজনের সাথে লড়াই করতে গিয়ে রোবো কিছুটা পর্যদস্তই হয়ে যাচ্ছিল। তখনই প্রিয়তোষবাবু শঙ্খবাবুর অ্যানাহেলিন পিস্তলটা তুলে তার হাতে দিয়ে বললেন, এই নিন শঙ্খবাবু, ফায়ার করুন ওদেরকে। শঙ্খবাবু কিছুটা ইতস্তত করছেন দেখে প্রিয়তোষবাবু বললেন, কি ভাবছেন শঙ্খবাবু? ওদের নিয়ে পর্যবেক্ষণ করার চাইতে আমাদের এখন অনেক বেশি জরুরি এই দানবদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা। তাছাড়া আপনি তো নিজের চোখেই দেখলেন শুধুমাত্র আপনার অস্ত্র ছাড়া আর কোনোভাবেই এদের কাবু করা যাচ্ছে না। এদেরকে আমরা বাইরে নিয়ে যাব কিভাবে? আপনি অত কিছু ভাববেন না, শেষ করে দিন এদেরকে। প্রিয়তোষবাবুর কথায় আশ্বস্ত হয়ে শঙ্খবাবু ওই প্রাণীদের উদ্দেশ্য করে কয়েক মিনিটের ব্যবধানে দুবার দুটো গুলি চালালেন। দুটো গুলির আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেল শেষ দুটো জন্তুও। রোবো সুস্থ অবস্থায় শঙ্খবাবুর পাশে এসে দাঁড়ালো। থ্যাঙ্কস আপনাকে শঙ্খবাবু। শঙ্খবাবুকে কথাটা বললেন প্রিয়তোষবাবু। আপনার জন্যই আজ আমরা এই ভয়ঙ্কর জন্তুদের হাত থেকে রক্ষা পেলাম। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এই অরণ্যে যেখানে শুধুমাত্র পাখি ছাড়া বাঘ, ভালুক বা কোনো হিংস্র জন্তু নেই, সেখানে এই অদ্ভুত জন্তুগুলো এলো কিভাবে? শঙ্খবাবু বললেন, কারণ যাই থাকুক না কেন, আপাতত আমরা বিপদমুক্ত। বললেন প্রিয়তোষবাবু। তার মুখে এখন হাসি ফুটে উঠেছে। এখন আমাদের একটাই কাজ, দ্রুত এই জঙ্গল থেকে রওনা হওয়া লোকালয়ের উদ্দেশ্যে। কিছুটা দূরে দাঁড়িয়ে একটা বিরাট গাছের আড়ালে গা ঢাকা দিয়ে তখন শঙ্খবাবুদের কর্মকাণ্ড সবই দেখছিল হিরণময়। ওরা চলে যাওয়ার পর হিরণময় নিজেই খুব নিচু স্বরে বলল, প্রফেসর শঙ্কু, তোকে তো আমি ছাড়বো না। তুই আমার সেনাদের হত্যা করেছিস, তবে তার আগে আমার অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করতে হবে। তারপর দেখবো তোর কত দম। আমার সেনাদের হত্যা করলেও এই পরিস্থিতির হাত থেকে তুই কিভাবে সামাল দিবি, মানুষজনকে সেটাই এবার দেখাবো।
এই ঘটনার পর 4 দিন কেটে গেছে। প্রফেসর শঙ্খ ফিরে এসেছেন তার গিরিডির বাড়িতে। সারাদিন ল্যাবরেটরিতে কাজ করে বিকেলবেলা একটু অবসর নেওয়ার জন্য তিনি এসে বসেছেন বৈঠকখানাতে। একটা বিখ্যাত আবিষ্কার তিনি সবেমাত্রই করেছেন। এখন সেই আবিষ্কারের বৈজ্ঞানিকভাবে প্রয়োগের অপেক্ষায় তিনি। সেখানে এখন তার চাকর প্রহ্লাদের হাতে তৈরি চা পান করছেন তিনি। এমন সময় তার বাড়িতে এসে উপস্থিত হলেন অবিনাশবাবু। খবরটা শুনেছেন মশাই? কি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল। হ্যাঁ, এই খবরটা অবশ্য শঙ্খবাবু জানেন। অবিনাশবাবু মন্দিরের ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কথা বলছেন। মাঝরাতে যখন সকলেই ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ করেই মন্দিরে আগুন ধরে গিয়েছে। আগুন কিভাবে ধরল বা এই আগুনের উৎসই বা কি, সে সম্পর্কে কিছুই জানা যায়নি। আগুনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দমকল বাহিনী আসার আগেই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে পুরো মন্দিরটা। মন্দিরের ভেতরে যেসব সেবায়েত ছিলেন তারা আগুনে পুড়ে মারা গেছেন। সেই সময় মন্দিরের ভেতরে থাকা অগ্নি নিরোধক ব্যবস্থাও হঠাৎ করেই বিকল হয়ে গিয়েছিল। কি ভয়াবহ কাণ্ড দেখেছেন শঙ্খবাবু। মন্দিরটা যেন আর কোনো অস্তিত্বই থাকলো না, বললেন অবিনাশবাবু। কথাটা অবশ্য তিনি খুব একটা ভুল বলেননি। মন্দিরটা এমন ভয়ানকভাবে পুড়ে গেছে যে সেই মন্দির আবার পুনর্নির্মাণ করতে হবে, আর তাতে অর্থ ও সময় উভয়ই যথেষ্ট পরিমাণে ব্যয় হবে। এমনিতেই এই বাঁদরের ঘটনাতে বেশ একটা হুজুগ পড়ে গিয়েছে, তার উপর আবার এই কাণ্ড। কি চলছে বলুন তো মশাই? বাঁদর সম্পর্কিত শঙ্কুবাবুর অভিযানের কথাটা অবিনাশবাবু জানেন না। শুধু অবিনাশবাবু কেন, একমাত্র সেই সময় সেখানে যারা উপস্থিত ছিল তারা ছাড়া কেউই জানে না। কারণ বাঁদর বিনাশের অভিযানের কথাটা কোন রকম প্রচার মাধ্যমে যেন না জানানো হয়, এটাই শঙ্খবাবুর একান্ত ব্যক্তিগত ইচ্ছা ছিল। আর তার দলের বাকি সদস্যরা সেই ইচ্ছার যথাযথ সম্মান রেখেছেন। কিন্তু অবিনাশবাবু হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের সাথে বাঁদরের ঘটনাটা আনছেন কেন? মন্দিরের ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ড তো নেহাতি একটা দুর্ঘটনা। এর সাথে বাঁদরের ঘটনাটার কি সম্পর্ক থাকতে পারে? আসতে পারি তেলুবাবু? গলার আওয়াজ শুনেই শঙ্খবাবু বুঝতে পারলেন যে নকুলবাবু এসেছেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নকুলবাবুকে অভ্যর্থনা করে ভেতরে আসতে বললেন শঙ্খবাবু। নকুলবাবু খুবই নম্রতার সাথে ভেতরে এসে সোফার ওপর বসে পড়লেন। শঙ্খবাবুর বাড়িতে আজ একই সঙ্গে দুজন অতিথির আগমন ঘটেছে। একজন বিজ্ঞানে ঘোর অবিশ্বাসী, আর একজন যেন নিজেই বিজ্ঞান। ভূত ভবিষ্যৎ বর্তমান সবই যেন তার কাছে একই সুতোয় বাঁধা। তেলুবাবু, 2 দিন ধরে আমার চোখের সামনে একটা অদ্ভুত রকমের ছবি ভেসে উঠছে। ছবিটা বেশ একটু অত্যাশ্চর্য রকমের। বেশ একটু ইতস্তত করেই কথাটা শঙ্খবাবুকে বললেন নকুলবাবু। মানে বিষয়টা আপনাকে না বললে ঠিক হচ্ছে না, তবে ব্যাপারটা এখন কি বলবো আপনাকে। নকুলবাবু আসলে কি বলতে চাইছেন সেটা বুঝতে পারলেন শঙ্খবাবু। অবিনাশবাবুর দিকে তাকিয়ে তিনি বললেন, অবিনাশবাবু, আপনাকে একটা কথা বলি। আপনি এখন থাকতে চাইলে আমার কোনো আপত্তি নেই, তবে একটা অনুরোধ করছি, আমাদের মধ্যে এখন যা কথা হবে সেটা দয়া করে আর কাউকে বাইরে বলবেন না। দেখুন শঙ্খবাবু, আমি হয়তো বিজ্ঞানে খুব একটা বিশ্বাসী নই, কিন্তু আমি আপনাকে চিনি। বেশ বিনয়ের সাথে কথাটা বললেন অবিনাশবাবু। আমি জানি আপনি যা করবেন সবই মানুষের উপকারের জন্যই করবেন। আর নকুল বাবুর সম্পর্কে আমি জানি খানিকটা, তাই আমার দিক দিয়ে আপনি সম্পূর্ণ আশ্বস্ত থাকতে পারেন। ধন্যবাদ অবিনাশবাবু। অবিনাশবাবুকে কথাটা বলে শঙ্খবাবু নকুলবাবুর দিকে তাকিয়ে বললেন, বলুন নকুলবাবু, আপনি কি বলছেন? আমি আসলে দেখলাম, কি বলবো তেলুবাবু, একটা সাদা রঙের মন্দির, আর পেছন দিকটা দেখে যতদূর মনে হলো কলকাতা মন্দির।
সেখানে গঙ্গার ঠিক ধারটাতে একজন মানুষ দাঁড়িয়ে। ঠিক মানুষ নয় জানেন, যদিও মনে হলো মাঝরাত আর চারিদিক অন্ধকার ছিল, আকাশে চাঁদও দেখতে পাইনি। তবু ওই মানুষটাকে আমি যেরকম দেখলাম তিলুবাবু, আকাশে চাঁদও দেখতে পাইনি। তবু ওই মানুষটাকে আমি যেরকম দেখলাম তিলুবাবু, আপনাকে বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না। মানুষটার চোখ, মুখ, নাক কিচ্ছুই নেই। সত্যি বলছে তিলুবাবু, চোখ, মুখ, নাকের জায়গায় সব জায়গায় কান বসানো। হ্যাঁ, একদম অবিশ্বাস্যভাবে লোকটার কানের জায়গাতে দুইখানা কান, আর চোখ নাকের জায়গাতেও কান। কি আশ্চর্য রকম বিভৎস চেহারা মানুষটার। নকুলবাবুর এই কথা শুনে শঙ্খবাবু বেশ খানিকটা অবাক হয়ে গেলেও তার কথা অবিশ্বাস করলেন না। সে কি বলছেন মশাই, এ তো ভয়াবহ কাণ্ড। বেশ কিছুটা অবাক হয়েই কথাটা বলে উঠলেন অবিনাশবাবু। তার কথা শুনে মনেই হলো তিনি নকুলবাবুর কথাটাকে একেবারে অবিশ্বাস করেননি। মনে হচ্ছে কিছু একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে। কথাটা বললেন শঙ্খবাবু, তার চোখে মুখে চিন্তার ছাপ। আচ্ছা নকুলবাবু, আপনি তো বললেন জায়গাটা পুরোপুরি অন্ধকার ছিল, তাই না? আগে হ্যাঁ তিলুবাবু। নকুলবাবু সম্মতি জানালেন শঙ্খবাবুর কথায়। তবে মনে হচ্ছে সেটা অমাবস্যার রাত ছিল, অর্থাৎ অমাবস্যার রাতেই হয়তো ঘটনাটা ঘটতে চলেছে সেখানে। আর অমাবস্যার রাত তো। হঠাৎ একটা ভাবনা বিদ্যুতের ঝিলিকের মতন খেলে গেল শঙ্খবাবুর মাথায়। আচ্ছা, অবশ্য তো কালই, অর্থাৎ আমাদের যা করার কালকের মধ্যেই করতে হবে। তাহলে আমাদের এবারের অভিযান মন্দির। নকুলবাবু, আপনিও চলুন আমাদের সঙ্গে। অবিনাশবাবু, আপনি যাবেন নাকি? অন্ধকার ঘরটাতে এখন বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে কাজ করে চলেছে হিরণময় বোস। বিজ্ঞানী হিরণময় বোস, এবার তোমার আবিষ্কার সফল হয়েছে। নিজের উদ্দেশ্যে কথা বলছে হিরণময়। পৃথিবীর সফল বিজ্ঞানীদের মধ্যে তুমি এখন একজন। তুমি যা পারবে পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত করতে পারেনি। এই পৃথিবী থেকে ভগবানের অস্তিত্ব চিরতরে মুছে দিতে চলেছ তুমি। মূর্খ মানুষদের বুঝিয়ে দিতে চলেছ যে ভগবান বলে আদৌ পৃথিবীতে কিছুই নেই, আগেও ছিল না আর ভবিষ্যতেও কিছুই থাকবে না। ভুল করছো বিজ্ঞানী হিরণময়, তুমি একটা মস্ত ভুল করতে চলেছ। হঠাৎ করে ঘরে একজনের কণ্ঠস্বর শুনতে পেয়ে বেশ রীতিমতন অবাক হয়ে গেল হিরণময়। এই ঘরে তো সে ছাড়া দ্বিতীয় আর কোনো মানুষ নেই। হ্যাঁ, কর্ণরাজ অবশ্য আছে, তবে সে তো পাশের ঘরে, আর এখন সে অকেজো অবস্থায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। একমাত্র হিরণময় ছাড়া কেউই তাকে চালু করতে পারবে না। তবে ঘরের মধ্যে হঠাৎ কে কথা বলে উঠল। কি, আমাকে চিনতে পারছো না? আওয়াজটা লক্ষ্য করে হিরণময় তাকালো ঘরের কোণে থাকা পুরনো ড্রেসিং টেবিলটার দিকে। সেখানে এখন তারই প্রতিবিম্ব দেখা যাচ্ছে ড্রেসিং টেবিলের আয়নাতে। কিন্তু এটা কিভাবে হতে পারে? প্রথমত, হিরণময় এখন ড্রেসিং টেবিল থেকে বেশ কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ আয়নায় তার প্রতিবিম্ব পড়াটা এই মুহূর্তে সম্ভব নয়। আর দ্বিতীয়ত, আয়নাতে যাকে দেখা যাচ্ছে সে হিরণময়ের মতন দেখতে হলেও হিরণময় নয়, কারণ আয়নার মধ্যে সে খুব শান্ত ভদ্রভাবে হিরণময়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার চোখে এক অদ্ভুত প্রশান্তির চাহনি, যে চাহনি মোটেই হিরণময়ের নয়। কে তুমি? খানিকটা অবাক হয়েই সেই প্রতিবিম্বকে কথাটা বলল হিরণময়। আমাকে চিনতে পারছো না? আমি যে তোমারই একটা অংশ, হিরণময় বোস। অদ্ভুত শান্ত গলায় কথাটা হিরণময়কে বলল সেই প্রতিবিম্ব।
আমার অংশ মানে? কথাটা শুনে হিরণময় প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে বিরক্তি মেশানো গলায় বেশ উচ্চ স্বরে সে প্রতিবিম্বকে বলল, কি চাও তুমি এখানে? আমি তোমাকে সাবধান করে দিতে এসেছি। সাবধান? কি কারণে শুনি? হ্যাঁ, হিরণময়ের গলার স্বর এখন বেশ উঁচুতেই আছে। তুমি ভুল করছো হিরণময়। সকল মানুষের বিশ্বাস আর ভক্তির জায়গায় যে মন্দিরগুলোকে তুমি ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছো, তুমি ভুল করেছো। আগের মতন শান্ত গলাতেই কথা বলছে সেই প্রতিবিম্ব। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে ভগবান শুধু মন্দির মসজিদেই বিরাজ করে না, ভগবান তো সর্বত্রই বিরাজ করে, এমনকি সকল মানুষের মনের মধ্যে ভগবানও আছে। তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো নাকি? বেশ উত্তেজিত হয়েই কথাটা বলল হিরণময়। ওটা মূর্খের একটা কল্পনা মাত্র। আমি চাই এই ভ্রান্ত বিশ্বাস যেন সকলের মন থেকে চিরতরে উঠে যাক। ভগবানের ওপর তো তোমার অনেক রাগ দেখছি। একটু সামান্য হেসে কথাটা বলল সেই প্রতিবিম্ব। কি করেছে তোমাদের ভগবান? যখন আমার এই বিকৃত চেহারা দেখে রাগে আমার বাবা ছেড়ে আমাকে চলে গেছিল, আমার মা একা লোকেদের বাড়িতে কাজ করে বাসন মেজে মানুষ করেছিল আমাকে। কোথায় ছিল তোমাদের ভগবান? যখন আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, হ্যাঁ, কোথায় ছিল তোমাদেরই ভগবান? ভগবান বলে কিছুই হয় না, আমি বিশ্বাস করি না। দেখো, ভগবানের ওপর তোমার খুবই রাগ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা তুমি ভালো করেই জানো যে মানুষ তো রাগ তারই উপরে করে যার বাস্তবে একটি অস্তিত্ব আছে, আর তার কোনো না কোনো অবদান সেই মানুষের জীবনে থাকেই, বুঝলে? কথাটা বলে উঠল সেই প্রতিবিম্ব। আর তুমি এই যে জন্মেছো, এত বড় হয়েছো, একজন বিজ্ঞানী হয়েছো, এই সবই তো ভগবানের ইচ্ছাতেই হয়েছে। তাই তুমি আবেগ, বিশ্বাস, ভক্তি নিয়ে খেলা করো না। মন্দিরগুলোকে তুমি এইভাবে ধ্বংস করো না। না, আমি তোর কথা কিছুই মানি না। বিশ্বাস, ভক্তি নিয়ে খেলা করো না। মন্দিরগুলোকে তুমি এইভাবে ধ্বংস করো না। না, আমি তোর কথা কিছুই মানি না। হঠাৎ করে রাগে উত্তেজিত হয়ে টেবিলের ওপর থেকে পেপার ওয়েটটা তুলে নিয়ে হিরণময় সেটা ছুঁড়ে মারল আয়নাটা লক্ষ্য করে। ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আয়নার কাঁচ। ভগবান বলে আমি কিছুই মানি না, চিৎকার করে উঠল হিরণময় বোস। ভগবানের সব মন্দির, মসজিদ, গির্জা আমি চালিয়ে শেষ করে দেব। প্রথমে ভারতের মাটিতে সব শেষ করব, তারপর সারা দেশ থেকে। আমি হিরণময় বোস মানুষের তৈরি করা ভগবানের উদ্দেশ্যে নির্মিত কোনো স্থাপত্যই রাখতে দেব না আমি এই পৃথিবীতে। রাত তখন গভীর। মন্দিরের পেছনে নির্জন গঙ্গার সামনে এখন যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে ঠিক যে মানুষ বলা যাবে তা নয়। মানুষ না বলে কোনো জন্তুও তাকে বলা যাবে না, কারণ সে সম্পূর্ণ মানুষের মতন দেখতে হলেও আর তার মানুষের মতন পোশাক থাকলেও তার যেই অংশটা দেখলে তাকে মানুষের থেকে পৃথক বলে মনে হয় সেটা হলো তার মুখ। সেখানে তার চোখ, মুখ, নাক কিছুই নেই। তার জায়গায় মুখের সেই সব অংশগুলোতে রয়েছে কান। তবে কানগুলো সব একই মাপের নয়, যেন ভিন্ন ভিন্ন মানুষের কান সার্জারির মাধ্যমে বসানো হয়েছে তার মুখমণ্ডলে। হঠাৎ করে মানুষটা একটা অদ্ভুত কাণ্ড করে বসল। তার চোখের জায়গায় প্রতিস্থাপন করা কান দুটো সেই মানুষটা তার দুই হাত দিয়ে উপরে তুলে নিল, আর সেই ফাঁকা কালো কোটর থেকে হঠাৎ করে তীব্র আগুনের রশ্মি গিয়ে লাগলো মন্দিরের পেছনের দেওয়ালে। কিন্তু আশ্চর্য ঘটনার মতনই সেই ভয়ানক রশ্মিতে সেই মন্দিরের কোনো ক্ষতি হলো না, বরং দেওয়ালে লাগার সাথে সাথেই সেই রশ্মি গেল নিভে। এই ঘটনাতে সেই মানুষটাও বেশ কিছুটা অবাক হলো। সে আবার চেষ্টা করলো। এবার সে তার নাকের জায়গায় যে কানটা বসানো আছে সেটা সরালো হাত দিয়ে, আর সেখানকার কালো কোটর দিয়েও বেরিয়ে এলো তীব্র আগুনের রশ্মি। তবে এবারও দেওয়ালের গায়ে লাগতেই নিভে গেল সেই রশ্মি। এ কি, আমার কোনো আবিষ্কার কাজ করছে না কেন? অবাক হয়ে কথাটা বলল হিরণময় বোস। সে এখন সেই অন্ধকার ঘরে বসে আছে।
একটা গোলকের মধ্যে দিয়ে সমস্ত দৃশ্যটাই সে তার নিজের চোখে দেখতে পাচ্ছে। তার হাতে থাকা একটা ছোট্ট রিমোটের মতন মেশিনের সাহায্যে সে নিয়ন্ত্রণ করছে গোটা ব্যাপারটা। আমার আবিষ্কার এইভাবে হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল কেন? হিরণময়ের চোখে মুখে অবাক হওয়ার ভাব ফুটে উঠল। সে আরো অবাক হয়ে গেল যখন সে পেছন থেকে একটা গলার আওয়াজ শুনতে পেল। ওটা আর কাজ করবে না, তোমার এত পরিশ্রম সব বৃথাই গেল। হিরণময় পেছনে তাকিয়ে দেখল সেখানে প্রফেসর শঙ্খ দাঁড়িয়ে আছে। শুধু প্রফেসর শঙ্খ নন, সেখানে দাঁড়িয়ে আছেন প্রিয়তোষ বাবু, দুজন কনস্টেবল, আরো একজন পুলিশ অফিসার এবং আরো দুজন ব্যক্তি যাদের হিরণময় আগে কখনো দেখেনি। ওটা এখন আর কোনো কাজই করবে না। হিরণময়কে কথাটা বলে উঠলেন শঙ্খবাবু। তুমি যে গোলকটার সাহায্যে সমস্ত ব্যাপারটা লক্ষ্য করেছো, সেখানটায় তাকিয়ে একবার দেখো। যেখানে তোমার আবিষ্কৃত ওই মানুষটা দাঁড়িয়ে আছে, একটু খেয়াল করে দেখো, তার পাশেই দাঁড়িয়ে আছে আমার রঘু। শঙ্খবাবুর কথা মতন হিরণময় সেখানে তাকিয়ে দেখল সত্যি সত্যি তার তৈরি করা কর্ণরাজের কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে রঘু। তার ডান হাতে ছোট একটা খয়েরি রঙের বাক্স, যেটা লম্বায় আর চওড়ায় প্রায় 4-5 ইঞ্চির মতন হবে। ওর হাতে যে বাক্সটা দেখছো, ওটা আমারই আবিষ্কৃত মিনি ফায়ার কন্ট্রোলিং মেশিন। ওই মেশিনটা যার হাতে থাকবে, সে যেখানে দাঁড়িয়ে থাকবে তার 500 মিটারের মধ্যে কোথাও কোনো আগুনের স্ফুলিঙ্গ কাজই করবে না। অর্থাৎ 500 মিটারের মধ্যে কোথাও আগুন লাগার কোনো সম্ভাবনা নেই, সে আগুনের তীব্রতা যতই ভয়ানক হোক না কেন। না, আমার আবিষ্কার কিছুতেই এমন বিফলে যেতে পারে না। ভয়ানকভাবে চেঁচিয়ে উঠল হিরণময়। আমি এক্ষুনি একটা কর্ণরাজ দিয়ে শেষ করে দিচ্ছি তোমার রঘুকে, একটু দাঁড়াও শুধু। কথাটা বলে হিরণময় তার রিমোটের একটা সুইচ টিপতে যাচ্ছিল, কিন্তু তখন আবার কথা বলে উঠলেন শঙ্খবাবু। সে সুযোগ হয়তো তুমি আর কখনোই পাবে না হিরণময়। একটু তাকিয়ে দেখো, রঘুর ডান হাতে রয়েছে সেই মেশিন আর বাঁ হাতে রয়েছে আমারই অ্যানাইহিলিন পিস্তল। এই অ্যানাইহিলিনের সাহায্যে এই মুহূর্তে রঘু শেষ করে দেবে তোমার কর্ণরাজকে। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। হাত থেকে রিমোটটা পড়ে গেল হিরণময়ের। না, আমার এত বছর ধরে করে থাকা আবিষ্কার আমি কিছুতেই নষ্ট হতে দেব না। ততক্ষণে সেই গোলকে দেখা যাচ্ছে যে রোবো সেই কর্ণরাজের দিকে অ্যানাহিলিন তাক করেছে। কর্ণরাজ নিজেকে বাঁচানোর জন্য এক পা করে ধীরে পিছিয়ে যাচ্ছিল, কিন্তু হিরণময় তখন হতাশভাবে যে দৃশ্য দেখল, শুধু হিরণময় কেন, সেখানে উপস্থিত সকলেই, অর্থাৎ প্রফেসর শঙ্খ, প্রিয়তোষ বাবু, তার সঙ্গে আসা পুলিশ অফিসাররা, বাকি দুজন অর্থাৎ নকুল বাবু এবং অবিনাশ বাবু, সকলেই দেখলেন যে রোবো সেই পিস্তলের ট্রিগার টিপে দিতেই পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে গেল হিরণময়ের আবিষ্কৃত কর্ণরাজ। হঠাৎ প্রচন্ড চিৎকার করে ধপ করে মেঝেতে বসে পড়ল হিরণময়, আর হাউ হাউ করে কেঁদে উঠল সে। প্রিয়তোষ বাবু, ওকে গ্রেপ্তার করুন। প্রিয়তোষ বাবুকে কথাটা বলে উঠলেন শঙ্খবাবু। দেশের সম্পত্তি নষ্ট করার জন্য এবং অকারণেই কয়েকজন নিরীহ মানুষকে শারীরিক নির্যাতন করার জন্য এবং কয়েকজন মানুষের মৃত্যুর কারণ হওয়ার জন্য ওর শাস্তি প্রাপ্য। প্রিয়তোষ বাবুর নির্দেশে অন্য অফিসারটা যখন হিরণময়কে গ্রেপ্তার করছিল, তখন সে এতটাই ভেঙে পড়েছিল যে পুলিশের কোনো কাজে সে কোনো রকম ভাবেই কোনো বাধা সৃষ্টি করেনি বা কোনো কথাও সে বলেনি। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল সে সবার দিকে। হিরণময় অবশ্যই একজন বড় মাপের বিজ্ঞানী ছিল। পুলিশ হিরণময়কে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর আফসোসের সুরে কথাটা বললেন শঙ্খবাবু। তবে ওর সৃষ্টিকে ও ধ্বংসের কাজে না লাগিয়ে যদি সমাজের উন্নতির কাজে লাগাতো, তবে হয়তো অনেক নাম ডাক সে করতে পারত। ধ্বংসলীলার কাজে মেতে থাকলে কখনোই জীবনে মহৎ হওয়া যায় না। আচ্ছা দিলুবাবু, আমার একটা কথা জানার ছিল। শঙ্খবাবুকে কথাটা বললেন নকুলবাবু। মানে আপনি কিভাবে জানলেন যে মধ্যপ্রদেশের এই জঙ্গলের মধ্যেই মাটির নিচে এই ঘরটার মধ্যে লুকিয়ে আছেন হিরণময় বাবু? এটা ভেবে নেওয়া খুব একটা কঠিন কাজ ছিল না আমার কাছে। শঙ্খবাবু বললেন, ওই অদ্ভুত জন্তুগুলো যখন এই জঙ্গলের ভেতরেই ছিল,
আর পুরো ঘটনাই যখন মানুষের কানকে কেন্দ্র করেই ঘটছে, তখন এই ঘটনার মূল মাথাটা যে এই জঙ্গলের ভিতরেই উপস্থিত, সেটা আমি বুঝে গিয়েছিলাম। আর আমার তৈরি করা একটা অত্যাধুনিক মেশিন আমার পকেটে রয়েছে, যেটা কোনো ইলেকট্রনিক ডিভাইসের কাছাকাছি এলেই আমাকে বিশেষ সিগন্যাল প্রদান করে। তো সে ডিভাইসটা যদি মাটির তলাতেও থাকে তবুও। আর এখানে তো ইলেকট্রনিক ডিভাইসে ঘর ভর্তি। তবে একটা ভুল অবশ্যই আমি করেছিলাম। যেদিন ওই ভয়ঙ্কর জন্তুগুলোকে আমি বিনাশ করেছিলাম, সেদিনই যদি ওই মেশিনটা আমি সঙ্গে আনতাম, তবে মন্দির এইভাবে ক্ষতিগ্রস্ত হতো না। যাকে সবাই তাহলে খুব ভালোভাবে মিটে গেছে। বললেন অবিনাশবাবু। শঙ্করবাবু এখানে আসার আগে নকুলবাবু আর অবিনাশবাবুকে তার সেই ভয়ঙ্কর জন্তুদের দমনের অভিযানের গোটা ব্যাপারটাই খুলে বলেছেন। শঙ্করবাবুর কাছে গোটা ঘটনাটা শুনে তারা যেমন বিস্মিত হয়েছেন, তেমনি আনন্দিত হয়েছেন। তাহলে এবার চলুন মধুরেন সমাপয়ন করে আমরা আবার গিরিডির বাড়িতে ফিরে যাই। আপনাকে আর একবার ধন্যবাদ শঙ্খবাবু। বলে উঠলেন প্রিয়তোষবাবু। আপনি না থাকলে আমরা এত তাড়াতাড়ি এই উন্মাদকে ধরতেই পারতাম না। আর সেটা না পারলে না জানি এই পাগলটা আরো কত স্থাপত্য এইভাবেই নষ্ট করত। ধন্যবাদ প্রিয়তোষ বাবু। তবে এই ব্যাপারে আমার চেয়ে বেশি কৃতজ্ঞতা প্রাপ্য নকুল বাবুর। তিনি না থাকলে হয়তো এই কাজটা আমার পক্ষে করা সম্ভবই হতো না। প্রিয়তোষবাবু নকুলবাবুকে অভিবাদন জানাতে গেলে নকুলবাবু দুই হাত জড়ো করে কিছুটা হেঁট হয়ে প্রিয়তোষবাবুকে নমস্কার জানালেন। এবার তাহলে আসি প্রিয়তোষ বাবু, আমাদের তো এখানকার কাজ শেষ। প্রিয়তোষবাবুর কাছ থেকে যাওয়ার অনুমতি চেয়ে নিলেন শঙ্খবাবু। আমার যে গিরিডির বাড়ির ওই ছোট্ট ল্যাবরেটরিতে এখনো অনেক কাজ, অনেক আবিষ্কার বাকি রয়ে আছে। সেগুলোকে সম্পূর্ণ করার ভার যে আমারই। এতক্ষণ শুনছিলেন লেখক সায়ন রুদ্রের লেখা প্রফেসর শঙ্খ ও কর্ণ আতঙ্ক। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। এই গল্পের নেপথ্যে যারা অভিনয় করলেন তারা হলেন সূত্রধর আমি তাপস, প্রফেসর শঙ্খ ঋদ্ধিমান, নকুলবাবু তমাল, অবিনাশবাবু শুভম, হিরণময় ভূমিকায় রিন্টু, স্ক্রিপ্ট রাইটার স্বস্তিক, আবহ রিন্টু, সোশ্যাল মিডিয়া সুমন, পোস্টার ও প্রযোজনা মহাকাল প্রোডাকশন, কাস্টিং ও সমগ্র পরিচালনায় প্রভাকর চক্রবর্তী। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরো শোনার জন্য। ফিরছি আবার একটা নতুন গল্প নিয়ে। ধন্যবাদ। thegolpo.com বেঙ্গলি অডিও স্টোরির গল্প এখন শুনুন স্পটিফাই ও জিও সাভার।